আর্ট, কালচার, ফিল্ম, পলিটিক্স আমরা আমাদের চেনা জানা জগতের অনেকের ক্ষেত্রে ফিনিক্স পাখির শব্দটা বলি। ফিনিক্স বা ফনিক্স যেভাবে উচ্চারণ করি, যে একটা কেউ বিধ্বস্ত হয়ে গেলে ওই ছাইভস্ম থেকে আবার উঠে আসা। কিন্তু সত্যি সত্যি এই উদাহরণটা একেবারে তেমন পাওয়া যায় না। অবশেষে আমাদের প্রিন্স নেইমার সেই সুযোগটা পেল। সে ছাইবস্য থেকে উঠে আসার একটা সুযোগ পাইছে। ডন কার্লো আনচেলত্তি তাকে একটা চান্স দিছে যে উঠে আসলেও আসতে পারো। অত্যন্ত নিষ্ঠুর ভঙ্গিতে সেই চান্সটা দিছে। চান্সের ভেতরে অনেকগুলো শর্ত আছে, অনেকগুলো হিউমিলেট হওয়ার মতো কথাবার্তা আছে। তারপরেও চান্স তো, যেখানে আমরা ধরে নিয়েছিলাম যে নেইমার শেষ, প্রিন্স নেইমারের অধ্যায় শেষ, ওই কিং আর হওয়া হলো না। সিংহাসনটা সারাটা জীবন অনন্তকাল ধরে অপেক্ষাই করবে, ওখানে আর প্রিন্সের বসা হবে না। এটা তো আমরা ধরে নিয়েছিলাম। এই মাসখানেক বা এক সপ্তাহ আগেও আমরা এপিটাপে সই করে ফেলছি যে নেইমারের ফুটবল ক্যারিয়ার এখানেই শেষ। ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শেষ হলে ওর ওই সান্তোস ক্যারিয়ার আর থাকবে না, ও নিজেই আর চালাবে না। সেখান থেকে আবার সে ও যে ছাই ভস্যের ভেতর থেকে সে আগুন পাখি হয়ে ফিরে আসছে। সে ফিরে আসার সুযোগটা কার্লো আনচেলত্তি তাকে দিয়েছেন। অবশ্যই সে তার নিজের ফিটনেস দিয়ে এবং ওই যে রেলিগেশন এড়ানোর যে পারফরমেন্স সান্তোসের, সেটা দিয়ে নিজেকে প্রুভ করছে বলেই আনচেলত্তি তাকে সুযোগ দিচ্ছেন। আনচেলত্তি কাউকে অযথা সুযোগ দেন না, বরং প্রাপ্য সুযোগ অনেকের কাছ থেকে কেড়ে নেওয়া লোক। ফলে এখন নেইমারের সামনে একটা দরজা খুলে গেল। সেই দরজার কি? সেই ১৬ বছর বয়সে যে ছেলেটা নতুন কিং হওয়ার জন্য খোদ কিং পেলের কাছ থেকে সুপারিশ পাইছিল, আজকেই এতগুলো বছর ধরে সেই ছেলেটার ওই স্বপ্নটা পূরণ হলো না? ব্রাজিলের কয়েক কোটি মানুষ, এই পৃথিবীর কয়েকশো কোটি মানুষ তারে ওই সিংহাসনে দেখার জন্য ওয়েট করতেছে। এখন যদি যদি নেইমার এই সুযোগটা নিতে পারে, সত্যি সত্যি আগুন পাখি হয়ে জ্বলে উঠতে পারে, তাহলে কে জানে ব্রাজিলের হয়ে একটা বিশ্বকাপ জিতেই, বিশ্বকাপ ট্রফি হাতে নিয়েই হয়তো সে অবসরে যেতে পারবে। সেক্ষেত্রে অন্তত সিংহাসনটা অনন্তকাল ধরে আর কাটবে না। আমরা আজকে একটু আলাপ করব যে এই যে নেইমারের সামনে একটা সুযোগ আসলো, সেই সুযোগটা কিভাবে আসলো এবং আদৌ কি এই সুযোগটা কাজে লাগায় তার পক্ষে আগুন পাখি হওয়া সম্ভব? দেখেন, নেইমারের জীবনে কি আছে? নেইমারের জীবনে আছে ট্র্যাজেডি, নেইমারের জীবনে আছে সিদ্ধান্তহীনতা বা ভুল সিদ্ধান্ত, নেইমারের জীবনে আছে ইনজুরি। নেইমারের জীবনে এ ছাড়া আপনি আর কিছু খুঁজে পাবেন না। এই ছেলেটার বয়স যখন ১৭, ১৬ পার করে ১৬ই প্রায়, ১৭তে সে সান্তোসের হয়ে দুনিয়া কাঁপানো শুরু করলো। বোধহয় অর্ধ শতাব্দী পরে সান্তোসকে কোপা লিবার্তাদোরেস জিতালো। লিবার্তাদোরেস জেতাটা কিন্তু দক্ষিণ আমেরিকায় অনেক বড় ব্যাপার ক্লাবগুলোর জন্য। এবং ওই কোপা লিবার্তাদোরেসে তার পারফরমেন্স দেখে খোদ পেলে, মানে সান্তোস লিজেন্ড, ব্রাজিল লিজেন্ড এবং এই গ্রহটার লিজেন্ড, এই যে শ্রেষ্ঠ মানুষটা, তিনি বললেন যে এই বাচ্চাটা আমার উত্তরাধিকারী। একে তো সেই সান্তোস, সেই পেলে, সেই কোপা লিবার্তাদোরেস। ফলে পেলেকে কথা বলতেই হতো। বিশেষ করে ওই যে ড্রিবলিং, ওই যে ভুবন চেরা পাস, ওই যে সবাইকে ছাড়ায় চলে যাওয়া, মানে সবার উপরে চলে যাওয়ার যে প্রবণতা, সেটা ওই বাচ্চা বয়সেই বোঝা গেল। পেলে আর ম্যারাডোনা খুব বেশি ব্যাপারে পৃথিবীতে একমত হন নাই। খুব অল্প কিছু ব্যাপারে একমত হয়েছেন। তার ভিতরে এটা একটা, যে এই ছেলে পরবর্তী বিশ্বসেরা হবে। ম্যারাডোনাও খুব দ্রুত একমত হয়ে গেলেন যে এই ছেলে বিশ্বকাপাইতে আসতেছে। এবং পেলে একদিন মজা করে বলতেছিলেন যে নেইমার হচ্ছে ম্যারাডোনার চেয়েও বড় খেলোয়াড় হবে। ওনার চেয়ে বড় হবে কেটে সেটা নিয়ে সে সময় বলেন নাই। পরে বারবার বলছেন যে আমার এই ছাড়া যাওয়ার সর্বগুণ তার মধ্যে আছে। সে সান্তোসের থেকেই কিন্তু দক্ষিণ আমেরিকা শুধু না, পুরো পৃথিবী কাঁপানো শুরু করছে। শুধু কোপা লিবার্তাদোরেস কেন, সে ক্লাব বিশ্বকাপ জিতলো। মানে সম্ভবত পেলের পর প্রথম কোনো খেলোয়াড় যে দক্ষিণ আমেরিকান কোনো দলে বসে, লাতিন কোনো দলে বসে বিশ্বরে কাঁপায় ফেলছে। ওরকম অবস্থায় অবশ্যই তার ওই বাচ্চা বয়সে, ১৮ বছর বয়স হয়ে গেছে, ২০১০ সালে তার বিশ্বকাপ খেলার কথা। দুঙ্গা তাকে দলে নিলেন না। আমি এখনো মনে করতে পারি সেই সময়টার কথা, যে সময় পুরো ব্রাজিল উত্তাল। সমস্ত খেলোয়াড়, সমস্ত লিজেন্ডরা দুঙ্গারে বলতেছেন যে বাচ্চাটাকে দলে নাও, বাচ্চাটাকে দলে নাও, ও একা ডিফারেন্স গড়ে দিতে পারে।
কত যেন সম্ভবত লাখ দেড়েক লোক একটা পিটিশন নিয়ে সিভিএফ এর সদর দপ্তরে হাজির হয়েছিল। মানে আজকালকের মতো অনলাইন পিটিশন না, রীতিমতো হাতের লেখা সই নিয়ে এইরকম একটা কাগজের বান্ডিল নিয়ে তারা সিবিএফ এর সদর দপ্তরে হাজির হয়েছিল যে তারা নেইমারকে ব্রাজিলের বিশ্বকাপ দলে দেখতে চায়। দুঙ্গা বললেন বটে যে খুব ট্যালেন্টেড খেলোয়াড়, সে হয়তো আগামী দিনে ডমিনেট করবে, কিন্তু ওর ইন্টারন্যাশনাল এক্সপোজার নেই, ফলে ওকে নিব না। আরে ভাই, সেটাই যদি সত্য কথা হতো তাহলে তো আমরা পেলেকেও দেখতাম না। পেলে যখন বিশ্ব মাতালেন, সান্তোসের বাইরে তো কেউ চেনে না। পেলে তো সান্তোসের বাইরে সারা জীবন সেভাবে খেলেনি নাই, বুড়ো বয়সে কসমসে আসছিলেন। পেলে ওই বাচ্চা বয়সে পেলেকে কেন নেওয়া হলো? পেলে কিভাবে বিশ্ব জয় করলেন ওই বাচ্চা বয়সেই? ওটা ওই যে এক্সপোজার ছাড়াই এসব প্রডিজিকে সুযোগ দিতে হয়, তোমরা দিলেন না, ফলে বাচ্চাটা বাইরে বসে দেখলো। এরপরে তার অভিষেক হলো, খুব দ্রুত ফুটবল পায়ে ব্রাজিলিয়ানদের এবং সারা বিশ্বকে মোহিত করে ফেললো। এই পর্বে আমি তাকে প্রথম দেখলাম, বলতে দ্বিধা নেই, আমি সান্তোসে তার খেলা তখন দেখি নাই। সান্তোসে সে কেমন খেলে তখনও পর্যন্ত দেখি নাই। আমি আর্জেন্টিনার সঙ্গে একটা প্রীতি ম্যাচ দেখলাম, আমেরিকার মাটিতে হচ্ছিল, কোন সিটিতে ভুলে গেছি। সেই ম্যাচটা সে যে খেললো, যদিও জিতলো শেষ পর্যন্ত আর্জেন্টিনা 4-3 মনে হয়, কিন্তু সে যে খেললো অবিশ্বাস্য, অবিশ্বাস্য। এবং তার ওই ম্যাচে যে ম্যাচুরিটি, যে আনন্দ করার ক্ষমতা, যে সবাইরে নিয়ন্ত্রণের ক্ষমতা, সব কিছু দেখে খুব মুগ্ধ হয়ে গেছিলাম। তখনই বলছিলাম এই ছেলেটাকে বার্সেলোনায় দেখতে পারলে খুব ভালো লাগতো। আন্দাজে বলি নাই, ততদিনে পত্রিকায় লেখালেখি শুরু হয়ে গেছে যে সান্তোস থেকে ইউরোপে আসতেছে এবং বার্সেলোনা ওয়ান অফ দি কন্টেন্ডার তাকে নেওয়ার জন্য। শেষ পর্যন্ত তাই ঘটলো, বার্সেলোনা চলে আসলো। বার্সেলোনায় আসার পরে তো কি ঘটলো, আপনারা এই পর্ব আমার মনে হয় না যে আমার মুখ থেকে শোনার জন্য আপনারা বসে আছেন। কোনো পর্বই নেইমারের কোনো অংশই আসলে তো শুনতে বাকি নাই কারোর, কিন্তু বার্সেলোনায় ওই অংশটা আসলে পৃথিবীর ইতিহাসে থেকে যাবে, একটা চ্যাপ্টার হয়ে থেকে যাবে। এমএসএন একটা চ্যাপ্টার, এমএসএন একটা চ্যাপ্টার। এবং কোনো কোনো সময়ে ওই সময় মজাটা হচ্ছে, কোনো কোনো সময় মেসিরে শ্যাডোতে নিয়ে ফেলছে সুয়ারেস গোল নাম্বারের দিক থেকে, দুজনকেই একটু ছায় ঢেকে দিচ্ছে মনে হচ্ছে প্লে মেকিং এবং কোনো কোনো ইন্ডিভিজুয়াল ম্যাচের ওই ভয়াবহ পারফরমেন্স দিয়ে। বিশেষ করে পিএসজির বিপক্ষে সেই যে কামব্যাক, এই যে বিস্ময়কর পারফরমেন্স, এবং তিনজন মিলে একটা ইউনিট হয়ে ওঠা। আজও পর্যন্ত তিনজন একটা অবিশ্বাস্য বন্ধুত্ব, তিনজনের বয়সের ব্যবধান, জাতীয়তা সব কিছু ভুলে তিনজন একটা অভূতপূর্ব বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ এই তিনজন। এর মধ্যে কনফেডারেশনস কাপ জিতে ফেললো ব্রাজিলের হয়ে। মানে এইটুকু পর্যন্ত তো রূপকথা, রূপকথা, রূপকথা। আপনার মনে হবে যে এখন পেলে হওয়াটা সময়ের ব্যাপার। আপনি যদি নেইমারের পরিণতি না জানেন, আপনি যদি একটা সিনেমা দেখেন, সেখানে ক্যারেক্টারটার যদি এই বার্সেলোনা পর্যন্ত আসা আপনি দেখেন, এর মধ্যে কনফেডারেশনস কাপ জিততেছে, বার্সেলোনার হয়ে সব কিছু জিততেছে, অলিম্পিক জিততেছে, হ্যাঁ 2016 অলিম্পিক জিতলো, মানে একটা কি একটা অলিম্পিকে রানার আপ হলো, মানে সে যেখানে হাত দিচ্ছে সোনা ফলতেছে। কোনো জায়গায় কোনো সমস্যা নেই, তেমন কোনো ইনজুরি, ছোটোখাটো সমস্যা থাকলেও তেমন কোনো বড় কোনো মাঠের বাইরে বসে থাকাও নেই। সিনেমাটার দিকে আপনি তাকায় শুধু ওয়েট করবেন যে কখন সেই হ্যাপি এন্ডিংটা আসে, কখন ফেয়ারি টেলের মতো একটা হ্যাপি এন্ডিং আসে। না, আসলো না, আসলো না। প্রথম ভুল সিদ্ধান্তটা নিলেন তার বাবা, এবং ওই যে সিদ্ধান্তটা আমি দেখতে পাই, সেই যে পিএসজিতে যাওয়ার সিদ্ধান্তটা, সেটাই নেইমারকে কালে 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 একেবারে ওই কালের গর্ভতলে তলায় দিল। হ্যাঁ, পিএসজিতে যখন সে গেল তখন কিন্তু মেসি তাকে নিষেধ করছিল যে তুমি তো কিং হইতে চাও, আই উইল মেক ইউ দ্য বেস্ট, তুমি বার্সেলোনায় থাকো। আমার বার্সেলোনা ছাড়ার বয়স হচ্ছে, তোমার বার্সেলোনার ছাড়ার বয়স হয় নাই, তুমি ছোট মানুষ, তোমার বার্সেলোনার হয়ে অনেক কিছু জেতার বাকি এখন, পিএসজিতে যায় না। পিএসজি, মেসি জানতো যে পিএসজি আসলে ওই পরিবেশের জায়গা না। হ্যাঁ, পিএসজিতে যাওয়ার পর পর তো নেইমার আরো ভয়াবহ হয়ে উঠলো। প্রথম সিজনটা নেইমার ওদের কি না এনে দিল, শুধু ইউসিএলটা এনে দিতে পারলো না, কিন্তু কি বিস্ময়কর খেলাটা খেললো না। কিন্তু ওখান থেকে ডাউনফলের শুরু। প্রথমত হচ্ছে নানা ধরনের ইনজুরি ততদিনে গ্রাস করা শুরু করছে। এর আগে সে ট্রাজেডি দেখে ফেললো 2014 বিশ্বকাপে, কি তরতর করে আগাচ্ছিল সেই ব্রাজিলের তরুণ দলটা। আরে দলটা, মানে আমি আর্জেন্টিনা সাপোর্টার হয়েও এবার ব্রাজিলের খেলায় মুগ্ধ ছিলাম। দেখেন, আপনারা তো এক সাত একে সব ভুলে যান। মানুষ হচ্ছে, আপনাদের বলি না, মানে পৃথিবীর ইতিহাস হচ্ছে এরকম যে পৃথিবী বিজয়ীদের শুধু মনে রাখে তা না, পরাজিতদের ঘৃণা ভরে মুছে দেয় একদম পাতা থেকে।
অথচ ওই ৭-১ আগে পর্যন্ত জার্মানির ওই সেমিফাইনালে ৭-১ আগে পর্যন্ত ব্রাজিল ওয়াজ বিউটিফুল, ব্রাজিল ওয়াজ বিউটিফুল অ্যান্ড নেইমার ওয়াজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। কি অসাধারণ ফুটবল খেলতেছিল, কি অসাধারণ ফুটবল খেলতেছিল। ঘরের মাটিতে ট্রফিটা নেইমারের হাতে ওঠা সময়ের ব্যাপার। কিন্তু কি হলো দেখেন, ওই নেইমারের মেরুদণ্ডটা ভেঙে দিল। কারা যেন? ওই কলম্বিয়ানরা। কলম্বিয়ানরা ওই পিঠের উপরে উঠে দিয়ে হাঁটু দিয়ে আঘাত করে মেরুদণ্ডটা ভেঙে দিল। নেইমারের মেরুদণ্ডটা তো ভাঙলো না, ভাঙলো ব্রাজিলের মেরুদণ্ড। যে ব্রাজিল জার্মানির বিপক্ষে ৭-১ গোল হজম করলো, ওটা ব্রাজিল দলই ছিল না, শুধু কতগুলো দেহ ছিল। তারা আগের ম্যাচে তারা দেখছে তাদের ছোট ভাইটা, তাদের বন্ধুটা, তাদের ক্যাপ্টেনটা তারা ওইভাবে নিষ্ঠুরভাবে মেরে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এরপরে ওই দৃশ্য যদি আপনি দেখে থাকেন, আমি তো কপিরাইটের কারণে ভিডিও দিতে পারবো না এখানে, আপনারা একটু দেখে থাকলে যারা দেখেননি তারা বুঝবেন যে আমরা কেউ আর আশা করি না যে নেইমার ওখান থেকে কোনোদিন উঠে দাঁড়াবে। হ্যাঁ, উঠে দাঁড়াইছে, আবারও বার্সেলোনাতে গিয়ে জিতছে। কিন্তু ওই যে পিএসজিতে যাওয়ার পরে, পিএসজিতে সে আস্তে, আস্তে সৎ মার ছেলে হয়ে উঠল। একদিকে জেতাচ্ছে, একদিকে দারুণ খেলতেছে, অন্যদিকে প্যারিসের লোকজনের ওই উঁচু নাকের দুয়োধ্বনি শুনতে হচ্ছে। মেসিকেও তো শুনতে হচ্ছে। প্যারিসের লোকজন আপন করতে পারে না বড় তারকাদের। কাউরে পারলো না তো। ওই নিজেদের ছেলে এমবাপ্পেরাই পারলো না। আর তো এইসব লাতিন হিরোদের পারবে। পারার কোনো কারণও নাই। ফলে তাকে আবার একটা ভুল সিদ্ধান্ত নিতে হলো। অনায়াসে ভুল দিয়ে ভুলটা কাটা যায় না। এইখানে নেইমারের বাবা বারবার তার এজেন্ট নেইমারের বাবা যে ভুলটা করেন সেটা হচ্ছে একটা ভুল করেন, ওটা সংশোধন করতে টাকার বিনিময়ে আরও ভুল করেন। অনায়াসে নেইমারকে ইউরোপেই অন্য কোনো জায়গায় আনা যেত। হ্যাঁ, ততদিনে ইনজুরি বেশ খানিকটা চাপে ফেলে দিছে, নাইট লাইফ প্রবলেম হয়ে দাঁড়াইছে। যেহেতু ওই চক্রটা ভেঙে আলাদা করে প্যারিসে চলে গেছে, পরে যদিও মেসি তার সঙ্গে ইউনাইটেড হয়েছে, ততদিনে সে একটু গোলমেলে অবস্থায় চলে গেছে। তারপর তার জন্য ইউরোপের দরজা খোলা ছিল। সে চাইলে ইউরোপের যে কোনো দলে ফিরতে পারত না, চলে গেল আল হিলালে। কোনো কথা? এইটুকু বাচ্চা ছেলেই তো। রোনালদো মেসির সঙ্গে আপনি তুলনা করেন না, তাহলে বাচ্চা ছেলে না। এই বয়সে কেন সৌদি আরব যাবে? সৌদি আরব যাবে আরও ৫ বছর পরে। সৌদি আরব গেল, এরপরে তো দেখলেন কি হলো। ২০২১-এর কোপা পর্যন্ত কি অবিশ্বাস্য খেলল। ইভেন ২০২৩-এর যে ম্যাচটায়, ওই যে মন্টেভিডিওর যে ম্যাচটায় সে সর্বশেষ এসিএল ইনজুরিটায় পড়ল, সে ম্যাচটা পর্যন্ত কি অপূর্ব খেলল, কি অপূর্ব খেলল। তারপর সেই এসিএল ইনজুরি তাকে ৩৭০ দিন মাঠের বাইরে রাখলো। ৩৭০ দিন। মানে ১ বছরের পরেও ৫ দিন খেলতে পারল না। না আল হিলালের হয়ে, ব্রাজিলের হয়ে তো খেলার প্রশ্নই আসে না। কোথাও নাই। ওই পর্যায়েই নেইমার শেষ। এরপরে আল হিলালেও দলে জায়গা হয় না, খেলা ছেড়ে দিবে আল হিলালে বসে। কখনো শুনি আবার ইন্টার মিয়ামিতে চলে আসবে। নেইমার কি করে তাই নিয়েই কোনো খবর নাই। নেইমারের খবর নিতে গেলে অনেক খুঁজতে হয় নেইমার কোথায়। নেইমারকে পাই হচ্ছে গ্রাঁ-প্রির ওপেনিং প্রোগ্রামে, নেইমারকে পাই হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সমুদ্র সৈকতে ২-১টা ছবি পাওয়া যায় হঠাৎ, হঠাৎ। নেইমারকে ফুটবলের কিছুতে আর পাওয়া যায় না। মুটায়ে গেল, আনফিট হয়ে গেল। স্বাভাবিক ৩৭০ দিন যদি আপনি ওই এসিএল এর কারণে মাঠের বাইরে থাকেন, আপনি আনফিট হবেনই। খুবই স্বাভাবিক। সেখান থেকে সে অবশেষে সান্তোসে ফিরল। ফিরল বাট গোলগাল একটা ছেলে হয়ে ফিরল। যখন ফিরল তখন আমরা বরং একটু বিব্রত বোধ করলাম যে নেইমার সান্তোসে ফিরল। ফেরার আগে তো কাব্য করলাম যে নেইমার সান্তোসে ফিরে ওই চক্রটা পূরণ করবে, কার্লো আনচেলত্তিকে দেখায় দেবে, সে জাতীয় দলের ডাক পাবে। আনচেলত্তিকে তো আপনারা চেনেন, ডন, ডন আনচেলত্তি। সে কথায় কথায় বলে যে না আনফিট কেন, হাফ ফিট, ওই 3/4 ফিট এরকম ছেলেকেও আমি দলে নেব না। ফুল ফিট হইতে হবে, 100%, 110% ফিট হইতে হবে, নতুবা দলে নিব না। কোথায় কিসের নেইমার? বলের সঙ্গে দৌড়াতে পারে না, হাঁপাইতে থাকে মাঠের ভিতরে। মানে শরীরের ক্লান্তি, চর্বি নিয়ে হাঁটতে না পারা, পুরো শরীর জুড়ে ফুটে উঠতেছে। নেইমারকে নিজের মাঠে দুয়ো শুনতে হলো। সেই নেইমার আবার ঘুরে দাঁড়ালো। কতটা ঘুরে দাঁড়াচ্ছে? খুব মারাত্মক না, কিন্তু যেটুকু ঘুরে দাঁড়াইছে সেটা ডনকে পর্যন্ত সন্তুষ্ট করছে, কার্লো আনচেলত্তিকেও সন্তুষ্ট করছে। সে তার ফিটনেসটা অনেকটাই গেইন করছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এর মাঝের ফেজে সে দুর্দান্ত একটা পারফর্মও করছে। ৪ ম্যাচে ৫ গোল এবং কয়টা অ্যাসিস্ট সহ সান্তোসকে বাঁচায় দিছে। ওই ৪টা ম্যাচ যদি সান্তোস না জিততো, রেলিগেটেড হয়ে যেত, আবার বহুকাল পরে রেলিগেটেড হয়ে যেত। সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে, ফিটনেসটা ফিরে পাইছে। অবশেষে কার্লো আনচেলত্তি তাকে দলে রাখছেন। হ্যাঁ,
দলে রাখার প্রক্রিয়ার মধ্যে আপনি যদি বিহাইন্ড দ্য সিন শোনেন, আপনার বুকের মধ্যে হু হু করে উঠবে যে নেইমারকে এই কথাগুলো হজম করে দলে আসতে হয়েছে। নেইমারকে ভিডিও কলে কার্লো আনচেলত্তি বলছেন, প্রথমত তোমার আর্মব্যান্ড থাকবে না, তুমি ন্যাশনাল টিমে ফিরতেছো মানে তোমাকে ক্যাপ্টেন্সি দেওয়া হবে, এটা আশা করো না। দ্বিতীয়ত, ড্রেসিং রুমে নেইমার বলতে যে ব্যাপারটা ছিল, যে নেইমার মানেই ড্রেসিং রুমের নায়ক, ড্রেসিং রুমের সর্দার, ওই জিনিসটা থাকবে না। এখানে আলাদা কোর গ্রুপ তৈরি করতে হবে, এগুলো মেনে নিতে হবে। তৃতীয়ত, তুমি 11-এ নিশ্চিত না, বেশিরভাগ সময় যদি সুযোগ পাও বদলি হিসাবে পাবা, সাব হবা, কিন্তু স্টার্টিং 11-এ খুব একটা জায়গা পাবা না। এগুলো মেনে আসতে হবে। সবচেয়ে জরুরি ব্যাপার হচ্ছে টিম প্লেয়ার হিসাবে পারফর্ম করতে হবে। এখানে কোনো রকম কোনো প্রিভিলেজের সুযোগ নাই। নেইমার টু শব্দটা করে নাই। নেইমার সব কিছুতে হ্যাঁ, হ্যাঁ করছে। নেইমারের জীবনে কখনো এরকম কথায় নেইমার হ্যাঁ বলে নাই। আমি জানি যে নেইমার কেন হ্যাঁ বলছে। কারণ নেইমার সাব হইলে ওই সুযোগটা চায়। নেইমার চায় যে সে একবার ওই অলৌকিকতাটা দেখাইতে। দেখাইলে তখন ডন কার্লো আনচেলত্তির পাথরও গলে যাবে। যদি একবার সে সাব হয়েও নিজের ওই কারিশমাটা দেখাতে পারে। আরে যে নেইমার, সেই নেইমারের অর্ধেকটাও যদি কার্লো আনচেলত্তির চোখের সামনে ঘটে, হ্যাঁ আনচেলত্তির চোখের সামনে অনেকবার ঘটছে, কিন্তু সবসময় তো প্রতিপক্ষ হিসাবে দেখাইছে। নিজের ছেলে হিসেবে যেদিন ওইটার অর্ধেকটাও দেখতে পাবে, পরদিন ডন ডেকে তারে বলবে যে এই ড্রেসিং রুম আজ থেকে তোমার। অবশ্যই সেই দিনটার অপেক্ষায় থাকবো আমরা। তার চেয়ে বেশি অপেক্ষায় থাকবো যে কোনোভাবে হোক নেইমার যেন একটা বিশ্বকাপ নিয়ে অবসরে যেতে পারে। সেটা যদি আর্জেন্টিনাকে হারায়ও ফাইনালে বিশ্বকাপ জেতে, আমি আনন্দিত হব। কেন আনন্দিত হব? আমি আসলে ট্রাজিক হিরো জিনিসটা পছন্দ করি না, বিশেষত ব্রাজিলের। কারণ ব্রাজিল এমন একটা দেশ, ওখানে বিশ্বকাপের নিচে সব কিছুই ব্যর্থতা। ধরেন নেইমারের সঙ্গে একটা অলিম্পিক গোল্ড আছে, একটা কনফেডারেশনস কাপ আছে, একটা কোপা ফাইনাল আছে, আছে তো কম না। এইগুলার কোনো ভ্যালু ব্রাজিলে নাই। জিকো, সক্রেটিস, ফ্যালকাও, একেবারে সেই আদি যুগ থেকে আপনার ব্রাজিলে ট্রফি জিততে না পারলে, বিশ্বকাপ জিততে না পারলে ইতিহাসে তার কোনো জায়গা হয় না। সে যত বড় খেলোয়াড় হোক না কেন, বড় খেলোয়াড় সব মুছে গেছে ইতিহাস থেকে। আমি চাই না নেইমারের নামটা ওই লিস্টে যাক। নেইমারেরটা অ্যাটলিস্ট রোনালদোর নাজারিওদের লিস্টে যাক, ফেনোমেননদের লিস্টে যাক। তাহলেই নেইমার অন্তত সেই প্রিন্স থেকে কিং হয়ে ওঠার যে যাত্রাটা, সেই যাত্রায় অংশ নিতে পারবে। নেইমারের জন্য অনেক শুভকামনা, অনেক প্রার্থনা থাকলো। সবাই ভালো থাকবেন।